নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। বাতিল প্রায় 26,000 চাকরি। এসএসসির পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায় বহাল রইল সুপ্রিম কোর্টেও। এসএসসির পুরো প্যানেলই বাতিল করল দেশের সর্বোচ্চ আদালত। সকালে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। কী বলছে কলকাতার আবহাওয়া জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। ভেজালের দোষর দাম বৃদ্ধি, ওষুধে নাভিশ্বাস জনতার, কেন্দ্রকে তোপ মমতার। রেড জোনে শেয়ার বাজার 251 পয়েন্ট নামল সেন্সেক্স। ব্যাংককে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসএসসির পুরো প্যানেল বাতিল সুপ্রিম কোর্টেও। জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় পর্যটকদের বাসে আগুন, টুরিস্টরা সুরক্ষিত। দিনহাটার গীতালদহ সীমান্তে বিএসএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, নিহত যুবক। মুর্শিদাবাদের নদীতে কুমির, আতঙ্কে কাঠ গ্রামবাসী। থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাড়ি পার্কিং নিয়ে বচসা, থানায় অভিযোগ। প্লাস্টিক কাপে চা খেলে হারাতে পারে পুরুষত্ব, গবেষণায় উদ্বেগজনক তথ্য। মুকুন্দপুরের ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার। বহর স্বাচ্ছন্দ্যে বাড়ছে বিমানবন্দর। 3 বছরের মধ্যেই কলকাতা থেকে উড়ান 4 কোটি যাত্রীর। রিপোর্ট জুটেছে 100 বছরের তকমা, বাড়ছে যাত্রী সংখ্যা। সেই সূত্রেই এবার আধুনিকতা ও প্রযুক্তির মেলবন্ধনে কলকাতা বিমানবন্দরকে সাজিয়ে তুলতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এএআই। লোকসভায় টানা বিতর্ক শেষে গভীর রাতে ভোটাভুটি, পাস ওয়াকফ বিল। নির্বিঘ্নেই মিটেছে ঈদ, শান্তিতেই পালিত হোক রামনবমীও। জামবনি রামনবমীকে সামনে রেখে গিদনিতে আয়োজিত নিরাপত্তা সংক্রান্ত বৈঠক। উপস্থিত বিধায়ক, এসডিপিও সহ অন্যান্যরা। ওয়েস্ট বেঙ্গল ভয়ঙ্কর ভূমিকম্পের পূর্বাভাস, 3 লক্ষ মানুষের মৃত্যুর আশঙ্কা। ঝাড়গ্রাম পুকুরিয়া বিট এলাকায় দাপিয়ে বেড়ালো দুটি দলছুট দাঁতল হাতি। হাতির তাণ্ডবে নষ্ট 8 কাঠা জমির ধান চাষ, মাথায় হাত চাষিদের। গোপীবল্লভপুর 1 নম্বর। গোপীবল্লভপুরের পানিজা ও কপ্তিশোল গ্রামে আয়োজিত হলো 4 দিনব্যাপী সর্বজনীন শীতলা পূজা। ঝাড়গ্রাম বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় নিয়ে ঝাড়গ্রামে আয়োজিত হলো বিজেপির সাংগঠনিক বৈঠক। ঝাড়গ্রাম কুশমুড়া গ্রামে বাড়ির ভেতর থেকে গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হলো নাবালিকার মৃতদেহ। ঝাড়গ্রাম জেলা শাসকের দপ্তর অভিযান কর্মসূচিকে সামনে রেখে ঝাড়গ্রামে সাংবাদিক সম্মেলন করল এসইউসিআই। বিনপুর 2 নম্বর। হারদা অঞ্চলে নলকূপ উঠিয়ে বিক্রির অভিযোগ প্রধানের বিরুদ্ধে। দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণে বিডিওকে ডেপুটেশন, সিপিআইএম। বিনপুর 2 নম্বর এলাকায় পানীয় জলের অভাব, সান্দাপাড়া গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ সান্দাপাড়া গ্রামবাসীদের। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। প্রথমেই খবরের। সকালে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। কী বলছে কলকাতার আবহাওয়া। কলকাতার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তবে দুপুরের সঙ্গে সঙ্গে কড়া হবে রোদ, ফলে গরমের দাপটে কাবু হতে পারে আমজনতা। সন্ধ্যার পর ফের স্বস্তি ফেরার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আজ বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1.3 ডিগ্রি বেশি। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি। আলিপুর আবহাওয়ার অফিসের বিশেষ পূর্বাভাসে বৃহস্পতিবার জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের বড় অংশে স্বাভাবিক মাত্রায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। তাপপ্রবাহের সংখ্যা গরমকালে দক্ষিণবঙ্গে এবার বেশি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। মার্চ মাসে রাজ্যের পশ্চিমাঞ্চলে ও উপকূল এলাকায় গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল বলে জানানো হয়েছে। আপনারা খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। খবর অশোক। আসবো পরের খবরে। একদিকে ভেজাল ওষুধ, অন্যদিকে 748টি জরুরি ওষুধের দাম বৃদ্ধি। আমজনতা পড়েছে উভয় সংকটে। বাঙালি গৃহস্থের পরিবারে মাসে কমপক্ষে 3 থেকে 4 হাজার টাকার ওষুধ লাগে এখন। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে ভেজাল ওষুধের কারবার সামনে আসার পর রোগী ও তাদের পরিবার পরিজন রীতিমতো উদ্বিগ্ন। গাড়ি টাকা খরচ করে ওষুধ কিনেও তো শান্তি নেই যদি ভেজাল হয়। যদি কাজ না করে হিতে বিপরীত হবে না তো। দুশ্চিন্তা আর উৎকণ্ঠা ভরা গলায় রোগীরা ফোন করছেন পরিচিত চিকিৎসকদের। স্যার, কদিন আগেই তো দেখলাম যে প্রেসারের ওষুধটা খাই ওটা জাল, আর কি খাবো ওই ওষুধ। আপনি প্লিজ অন্য ব্র্যান্ডের ওষুধ বলে দিন, মনে শান্তি পাচ্ছি না। জোড়া বিপদের মধ্যে রাজ্যবাসী যখন জেরবার, তখন আবারও দ্বার্থহীনভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওষুধের দাম বৃদ্ধি নিয়ে বুধবার কেন্দ্রকে এক হাত নেন তিনি। নবান্নের সাংবাদিক সম্মেলনে বলেন, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। হার্টের ওষুধের দাম বাড়িয়েছে 31.8%। এক ধরনের কোলেস্টেরলের ওষুধের দাম বাড়িয়েছে 115.8%। ডাক্তার যখন এসব ওষুধ প্রেসক্রাইব করবেন তখন তো বেশি দাম দিয়ে কিনতে হবে। তার প্রশ্ন, আর কত টাকা পেলে কেন্দ্র এই জুমলাবাজি বন্ধ করবে। নির্বাচনের সময় শুধু বড় বড় কথা। এই দাম বৃদ্ধি কাদের জন্য? এক শ্রেণীর কোটিপতির জন্য। ওষুধের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল পথে নামছে বলে জানিয়েছেন তিনি। আগামী 4 ও 5 এপ্রিল বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত রাজ্যের প্রত্যেক ব্লকে মিছিল ও প্রতিবাদ সভা হবে। তারপরও কেন্দ্র দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর চাঁচাছোলা প্রশ্ন, কেন্দ্রীয় সরকার আছে কি করতে? ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, ওষুধের দাম নিয়ন্ত্রণ সংস্থা, কী করছে? 748টি শিডিউল্ড ওষুধ এবং 80টি নন শিডিউল্ড ওষুধের দাম 1 এপ্রিল থেকে বাড়িয়ে দিয়েছে। প্রেসার, কোলেস্টেরল, হার্টের ওষুধের দাম বাড়িয়েছে। এমনকি প্যারাসিটামলেরও দামও বাড়িয়ে দিয়েছে।
আমি শঙ্কিত, দুঃখিত এবং মর্মাহত। সোসাইটি ফর ইকোনমিক প্যারাসিটামলের মূল কথাই হলো গরিব মানুষ যাতে ন্যায্য মূল্যে সঠিক জিনিসটি পায় তা নিশ্চিত করা। আমরা সেই কবে স্বাস্থ্যসাথী করেছি, মানুষ যাতে জেনেরিক ওষুধ পায় তার ব্যবস্থাও করেছি। সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিই। বেশ কিছু বাচ্চার হার্ট অপারেশন করেছি। কিন্তু ইদানিং লক্ষ্য করছি স্বাস্থ্য বিমাতেও জিএসটি চালু হয়েছে। এ বিষয়ে আমি নিজে প্রধানমন্ত্রীকে বারবার বলছি, কারণ এটি আপনার সাধারণ মানুষের একটি বড় সমস্যা। এদিকে জিএসটির প্রাপ্যটুকুও আমরা পাচ্ছি না। ওষুধে ভেজাল নিয়ে রাজ্য জুড়ে যে শোরগোল চলছে তার কতটা প্রভাব পড়েছে কেনাবেচায় কী বলছেন বিশিষ্ট চিকিৎসক ও ওষুধের ব্যবসায়ীরা? কলকাতায় ওষুধের অন্যতম বড় স্টকিস্ট সোমনাথ ঘোষ বলেন, ভেজাল ধরা পড়ার পর একটি নির্দিষ্ট ব্র্যান্ডের প্রেসারের ওষুধের বিক্রি অন্তত 30% কমে গিয়েছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে IQVIA এর মার্কেট ফিডব্যাক রিপোর্ট অনুযায়ী ভারতে শুধু এই ব্র্যান্ডের ওষুধের বিক্রি বছরে 500 কোটি টাকার বেশি। এই অবস্থায় মানুষের আস্থা ফেরাতে ওই ওষুধ উৎপাদন সংস্থা শুক্রবার তাদের সমস্ত পাইকারি বিক্রেতার সঙ্গে আলোচনায় বসতে চলেছে বলে খবর। শহরের নামকরা মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সৌমিত্র ঘোষ বলেন, বহু রোগী ওষুধের গুণগত মান নিয়ে সংশয় প্রকাশ করছেন, নানা প্রশ্ন করছেন। প্রেসারের একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ওষুধ অনেক ক্ষেত্রে পাল্টেও দিতে হচ্ছে। তবে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর অরূপ দাস বিশ্বাস বলেন, ওই ওষুধটি অন্তত কার্যকারী, খেতে বারণ করার প্রশ্নই আসে না। পুলিশ, ড্রাগ কন্ট্রোল তাদের কাজ করবে, আমরা ডাক্তারি করব। নয়াদিল্লি, হাইকোর্টের রায় বহাল রইল সুপ্রিম কোর্টেও। এসএসসির পুরো প্যানেলই বাতিল করল দেশের সর্বোচ্চ আদালত। আজ বৃহস্পতিবার সকাল 10:30টায় এই চাকরি বাতিল মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। 2 মিনিটেরও কম সময়ের মধ্যে এই রায় দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ফলে চাকরি খোয়ালো প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীরা। আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে জানানো হয়েছে, যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। পুরো প্রক্রিয়ায় কারচুপি রয়েছে। ওই প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা উচিত নয়। অর্থাৎ সুপ্রিম কোর্টেও বহালই রইল হাইকোর্টের রায়। শীর্ষ আদালতের এই নির্দেশে অবশ্য জ্বলে পড়েছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। তবে সুপ্রিম নির্দেশে জানানো হয়েছে, যে ব্যক্তিরা আগে অন্য পদে চাকরি করতেন এবং ওই চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষাকর্মী হিসেবে যোগদান করেছিলেন, তারা তাদের পুরনো পদে ফের যোগদান করতে পারবেন। গত বছর এপ্রিল মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলায় রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2016 সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। তার জেরে 25,753 জন শিক্ষক শিক্ষিকার চাকরি প্রশ্নের মুখে পড়ে যায়। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশও দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। গত 10ই ফেব্রুয়ারির মামলার শুনানি শেষ হয়। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বর্ধমান, প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব, এমনকি হরমোন সংক্রান্ত আরও নানা রোগ শরীরে দানা বাঁধতে পারে। আইএস করে 15 মিনিট ধরে চায়ের কাপে চুমুক দিলে শরীরে 25,000 মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের গবেষণায় এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক নবকুমার মণ্ডল বলেন, প্লাস্টিক মানব শরীরে কী ধরনের ক্ষতি করতে পারে তা নিয়ে গবেষণা করা হয়। এখন বহু দোকানেই মাটির ভাঁড়ের পরিবর্তে পেপার কাপ ব্যবহার করা হয়। নাম পেপার কাপ হলেও তা প্লাস্টিক দিয়ে তৈরি। বাইরের দিকে কাগজ থাকে, ভেতরে প্লাস্টিক থাকে। কাপের 85 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। তাতে প্লাস্টিকের উপরের অংশ গলতে থাকে। ওপরের এই অংশকে বলা হয় প্লাস্টিক সাইজার। তিনি বলেন, মাইক্রোপ্লাস্টিক মানব শরীরে প্রবেশ করলে হরমোনাল ডিস্টার্ব শুরু হয়। এর ফলে পুরুষত্ব নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া প্রেসার বেড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্লাস্টিকের ক্ষতিকর দিক তুলে ধরতে লাগাতার সেমিনার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়ুয়াদের সচেতন করাই মূল লক্ষ্য। তারা বিষয়টি নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আলোচনা করবেন। অধ্যাপকদের দাবি, মাইক্রোপ্লাস্টিক চোখে দেখা যায় না, কিন্তু শরীরে প্রবেশ করার পর প্রতিক্রিয়া দেখা যায়। মাটির ভাঁড় ব্যবহার করলে সেই সমস্যা তৈরি হয় না। বর্ধমান শহরের উল্লাস মোড়ের এক চা বিক্রেতা বলেন, মাটির ভাঁড়ের দাম অনেক বেশি। প্লাস্টিক কাপ তার চেয়ে অনেক কম দামে পাওয়া যায়। সেই কারণে অনেকেই এই কাপ ব্যবহার করছেন। যদিও ক্রেতাদের অনেকেই সচেতন, তারা মাটির ভাঁড়ে চা খেতেই বেশি পছন্দ করেন। তাতে অতিরিক্ত টাকা খরচ করতেও তারা রাজি থাকেন। প্লাস্টিকের কাপে চায়ের দাম কিছুটা কম। চায়ের দোকানের নিয়মিত ক্রেতা শ্যাম দাস বলেন, ক্ষতিকারক সব কিছু নিষিদ্ধ করা উচিত। প্লাস্টিক কাপ তৈরির কারখানাগুলি বন্ধ করলে এই সমস্যা তৈরি হয় না। মাঝে মধ্যে দেখা যায় প্রশাসন প্লাস্টিকের বিরুদ্ধে দোকানগুলিতে অভিযান চালায়। তাতে কয়েকদিন এই সমস্ত দূষণ সৃষ্টিকারী উপকরণের ব্যবহার বন্ধও থাকে, কিন্তু আবার সেসবের ব্যবহার শুরু হয়ে যায়। প্রশাসন জানিয়েছে, প্লাস্টিকের দূষণ সম্পর্কে আমজনতাকে সচেতন করতে লাগাতার প্রচার করা হয়। তারপরও মানুষ এসব ব্যবহার করে। জনগণ সচেতন না হলে দূষণ বন্ধ করা সম্ভব নয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, মাইক্রোপ্লাস্টিক অত্যন্ত বিপজ্জনক। শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে টের পাওয়া যায় না। প্রতিক্রিয়া শুরু হলে কিছুটা টের পাওয়া যায়, ততক্ষণে আর কিছু করার থাকে না। পুরুষত্ব শেষ হয়ে যাওয়ার পর অনেককেই আফসোস করতে হয়। কী কারণে এই সমস্যা তৈরি হলো তা যখন তারা বোঝেন, তখন তাদের আর কিছু করার থাকে না।
তাই আগাম সতর্ক হওয়া দরকার। প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুক খবরে। মুকুন্দপুরের ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার। মারধর করতেন পুত্র ও পুত্রবধূ, বাদ ছিল না মানসিক অত্যাচারও। তার জেরেই শেষ পর্যন্ত আত্মঘাতী হলেন বৃদ্ধ দম্পতি। মঙ্গলবার রাতে পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরে ফ্ল্যাটের মধ্যে থেকেই উদ্ধার হলো তাদের ঝুলন্ত দেহ। মৃতদের নাম দুলাল পাল, বয়স 66, ও রেখা পাল, বয়স 58। ঘর থেকে মিলেছে সুইসাইড নোটও। সেখানে ছেলে বৌমার অত্যাচারের উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে বাবা মাকে খুন করার অভিযোগ তুলেছেন দুলালবাবুর মেয়ে সঙ্গীতা সেনাপতি। থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। বাবা মাকে মারধর, আত্মহত্যায় প্ররোচনা সহ একাধিক বিষয় রয়েছে এই অভিযোগপত্রে। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে দুলালবাবুর ছেলে সৌরভ পাল ও তার স্ত্রীকে। সঙ্গীতা দেবী জানিয়েছেন, এয়ারপোর্ট লাগোয়া নারায়ণপুর এলাকায় তাদের বাড়ি ছিল। সেখানেই থাকতেন বাবা ও মা ও ভাই। সৌরভ পেশায় ফিজিওথেরাপিস্ট। নারায়ণপুরে থাকাকালীনই ভাই বিয়ে করে একটি সন্তানও হয়, কিন্তু এর মধ্যে অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়ায় সৌরভ। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদও হয়। যে তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল ভাই, সেই টাকা দিয়ে সাহায্য করে। তার কথাতেই সৌরভ বাবা মাকে বোঝায় যে নারায়ণপুর থেকে কাজ করতে অসুবিধা হচ্ছে, বাইপাসের ধারে মুকুন্দপুরে ফ্ল্যাট নিলে রোগীর সংখ্যা বাড়বে। বাবা মাকে বাধ্য করে নারায়ণপুরের বাড়িটি বিক্রি করতে। ভাইয়ের চাপে বাড়ি বিক্রি করা হয়। বছর দেড়েক আগে 22 লক্ষ টাকা দিয়ে মুকুন্দপুরে ফ্ল্যাট কেনে সৌরভ। তারপর ওই তরুণীকে বিয়ে করে বাবা মার সঙ্গে থাকছিল। প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, দুলালবাবু ও তার স্ত্রীকে ঘরের যাবতীয় কাজ করাতেন পুত্র ও পুত্রবধূ। কাজ করতে না পারলে তাদের মারধর করা হতো। মেয়ে সঙ্গীতার অভিযোগ, বাবা মাকে ওষুধ খেতে দিতেন না ভাই ও তার স্ত্রী, অথচ বাইরের লোকজনের কাছে ভালো সাইতে ওষুধের খালি পাতা এনে দেখাতো। প্রতিদিন মা বাবার উপর অমানসিক অত্যাচার করা হতো। কয়েকদিন আগে তাদের মাথা দেওয়ালে ঠুকে দেয় সৌরভ ও তার স্ত্রী। বিষয়টি মেয়েকে জানিয়েছিলেন বাবা ও মা। সঙ্গীতা দেবীর আরও বক্তব্য, মাস ছয়েক আগে তার অপারেশন হয়। বাবা মাকে তখন তার কাছে যেতে দেওয়া হয়নি। জানা গিয়েছে, প্রতিদিন বাবা মার সঙ্গে ফোনে কথা বলতেন সঙ্গীতা। মঙ্গলবার বিকেলের পর ফোন করে পাননি কাউকেই। তখন ফ্ল্যাটের নিচতলার এক প্রতিবেশীকে উপরে গিয়ে দেখতে বলেন। তিনি এসে জানালার ফাঁক দিয়ে দেখেন ডাইনিংয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন দুলালবাবু। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি জানান সঙ্গীতাকে। পুলিশে খবর দেওয়া হলে রাত 9টা নাগাদ ফ্ল্যাটে আসেন থানার অফিসাররা। সকলের উপস্থিতিতে দরজা ভাঙা হয়। ভেতরে দুলালবাবুর পাশাপাশি সিলিংয়ে ওড়ানার ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল রেখা দেবীর দেহ। তদন্তে নেমে পুলিশ জেনেছে, মঙ্গলবারও পুত্র ও পুত্রবধূর সঙ্গে অশান্তি হয় বৃদ্ধ দম্পতির। ছেলে ও তার স্ত্রী কাজে চলে যান, রাতে আর বাড়ি ফেরেননি। এর মাঝেই সন্ধ্যায় এই ঘটনা। শ্রীনগর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় মাইন বিস্ফোরণে জখম 5 সেনা। জানা গিয়েছে, বিস্ফোরণের পরই গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। বর্তমানে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার সেনার তরফে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর 1:10 নাগাদ দুই দেশের সেনার মধ্যে এই সংঘর্ষ ঘটে। জম্মুতে ভারতীয় সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বাটাওয়াল প্রথমে জানান, এদিন কৃষ্ণাঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের সেনা। সেই সময় একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপরই গুলি চালাতে শুরু করে পাকিস্তানের সেনা। পাল্টা জবাব দেয় কৃষ্ণাঘাটি ব্রিগেডের নাঙ্গি টেকরি ব্যাটালিয়নের জওয়ানরা। যদিও পরে জানানো হয়, পাক সেনা ভারতীয় সীমান্তে ঢুকে পড়েনি। নিয়ন্ত্রণ রেখা বরাবর ওই বিস্ফোরণে পাক সেনাকর্মীরা জখম হন। তারপরেই শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। একের পর এক আইইডি হামলা ও গুলি চালানোর ঘটনায় রাশ টানতে 2021 সালের ফেব্রুয়ারিতে পুঞ্চের নিয়ন্ত্রণ রেখায় একটি ফ্ল্যাগ মিটিং করে দুই দেশের সেনাবাহিনী। সেখানে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির পুনর্নবীকরণ করা হয়। তারপর থেকে সেভাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কোনো ঘটনা সামনে আসেনি। তবে চলতি বছর ফেব্রুয়ারি মাসে পুঞ্চর রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় ফের হামলার ঘটনা সামনে আসে। 11 ফেব্রুয়ারি আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণে শহীদ হন 2 সেনা জওয়ান, আহত হন আরও একজন। মঙ্গলবারের ঘটনায় ফের নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।